শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, শিক্ষা সচিব প্রত্যাহার। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বাড়িতে মাতম, এখন পর্যন্ত মৃত্যু ৩১, দগ্ধ ১০ জন আশঙ্কামুক্ত। রাতেই আসছে সিঙ্গাপুরের চিকিৎসকরা। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। মাইলস্টোনের শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস উইং, সব দাবি মানার আশ্বাস আসিফ নজরুলের। তথ্য গোপনের দাবি অপপ্রচার। পাইলট তৌকিরকে ৩ বাহিনীর শ্রদ্ধা, রাজশাহীতে দাফন। শিক্ষার্থীদের বাঁচাতে জীবন দেওয়া শিক্ষিকা মেহেরিনকে চোখের জলে বিদায়। এবং বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। জনবহুল এলাকায় প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুটের সঙ্গে রয়েছি আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও, বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষে ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে পুলিশ। এ সময় আহত হয় অনেকেই। দুপুর ২টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। পরে গেট পার হয়ে ভেতরে ঢুকে শিক্ষার্থীরা। সেখানে গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পরে তাদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয় সচিবালয়ের বাইরে। পরে গুলিস্তান সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এ সময় ওই এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে। সন্ধ্যা 6:30টার দিকে স্বাভাবিক হয় সচিবালয় ও গুলিস্তান এলাকার পরিস্থিতি। সচিবালয়ের যে সমস্ত ওই বিল্ডিংগুলোর গেট এগুলো বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। আবার কোথায় যাবে মানুষ যারা দর্শনার্থী? আমরা পুলিশ সবসময় সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি। এদিকে সচিবালয়ের সামনে এখন থমথমে পরিস্থিতি রয়েছে। সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরিফ, সচিবালয়ের সামনে থেকে কয়জনকে আটক করা হয়েছে? ধাওয়া পাল্টা ধাওয়ায় কতজন আহত হয়েছে? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং এখন সেখানের পরিস্থিতি কি, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। সচিবালয়ের সামনে দুপুর 1টা থেকে আছি। কিছুক্ষণ আগে রমনা জোনের যিনি ডিসি মাসুদ, তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে দুপুরে 1টার দিকে যখন শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি তাদের দাবি দেওয়া জানানোর জন্য তাদের কাছে দাবি জানায়, ঠিক তখন তারা তাদেরকে বাধা দেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। তারা বলেন তাদের যে এক দফা দাবি যেটি ছিল, অর্থাৎ শিক্ষা উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি শিক্ষা সচিবের পদত্যাগ, সেই দাবিটি তারা সরকারের উপর মহলে উপস্থাপন
উপস্থাপন করবেন। এরপরে কিন্তু তারা সে বিষয়টি উপস্থাপন করেছে। তবে শিক্ষার্থীদের যেই দাবি দেওয়ার মুখে এবং বাধার মুখে তারা খুব বেশিক্ষণ তাদেরকে প্রতিরোধ করেনি। পরবর্তীতে তারা যেই জানিয়েছেন, অর্থাৎ সচিবালয়ের ঠিক প্রবেশ যেই দ্বারটি ছিল সেই প্রবেশদ্বারের সামনে তারা অবস্থান করে বিক্ষোভ মিছিল করতে চান, এমনটা তারা পুলিশকে জানান। পরবর্তীতে সেখান থেকে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। তবে এখানে আসার পর আমরা দেখেছি সেনাবাহিনীর যারা সদস্য ছিলেন তারাও এবং পুলিশ উভয় পক্ষ চেষ্টা করে শিক্ষার্থীদের নিবারণ করার জন্য। তবে শিক্ষার্থীদের যে বাধার মুখে অনেক শিক্ষার্থী থাকায় সেখান থেকে তারা সচিবালয়ের প্রধান যে গেটটি রয়েছে সেটি ভেঙে ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ভবন 7-এর সামনের যেই গাড়িগুলো সেগুলো ভাঙচুর করে। এরপরই আমরা দেখি পুলিশ এবং সেনাবাহিনীর মারমুখী অবস্থান, তারা সরিয়ে দেয় শিক্ষার্থীদের সেখান থেকে ভেতরে যারা ছিলেন। কারণ এই সময় সচিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা সচিবালয়ের ভেতরেই ছিলেন তারা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছিলেন এবং সেখানে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে শিক্ষার্থীদের ভেতর থেকে বের করে দেয়। এ সময় তারা লাঠিচার্জ করে, এমনটা আমরা দেখেছি। লাঠিচার্জের পাশাপাশি কিন্তু টিয়ার শেল এবং রাবার বুলেট শিক্ষার্থীদের উপরে ছুড়ে সে সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার তথ্য আমাদের কাছে আসে। পরবর্তী সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে 2 ভাগে বিভক্ত হয়ে একটি গ্রুপ 0 পয়েন্টের দিকে যায়, অপর একটি গ্রুপ আমরা দেখেছি যারা হলো যে শিক্ষা ভবনের দিকে চলে যায়। এই 2 দিকেই পুলিশ তাড়া করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে যায়। এই সময় তারা কিছুটা লাঠিচার্জ করে। এরপরে আমরা সেই ঘটনা কিন্তু 4টার দিকের। এরপরে শিক্ষার্থীরা পরবর্তী সময়ে অবস্থান নেয় ঠিক 0 পয়েন্টের অপোজিটে এবং সেই জায়গাটি তাদের ছিল, অর্থাৎ যেই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সচিবালয়ের ভেতর থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা বের হয়ে যাচ্ছেন। অর্থাৎ বেশ কিছু কর্মকর্তা ভেতরে ছিলেন, তারা কিন্তু এইমাত্র বের হলেন এতক্ষণ অবরুদ্ধ থাকার পরে। তার মানে এরপরে কিন্তু প্রায় 3 ঘন্টা দফায় দফায় বিভিন্নভাবে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এরপরে বলে যদি এই শিক্ষার্থীদের মধ্যে কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে অথবা কেউ থেকে থাকে সেটাকে পুলিশ চিহ্নিত করবে এবং এই ঘটনায় 85 জন শিক্ষার্থী এবং পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রাথমিকভাবে। এখন পর্যন্ত 5 জন আটক রয়েছে, যেই জিনিসটা পুলিশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। মিম, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন রয়েছে 69 জন। এর মধ্যে 10 জন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি জানান রাতেই সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম ঢাকায় আসবে। এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। কোমলমতি শিশুদের আজ হয়তো থাকার কথা ছিল ক্লাসরুমে বা সহপাঠীদের সাথে খুনসুটিতে ব্যস্ত, অথচ মাত্র একদিনের ব্যবধানে শিশুরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। যাদের বাবা মা হয়তো ব্যস্ত সময় পার করত তাদের স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে বা তাদের টিফিন তৈরিতে, ভাগ্যের নির্মমতায় তাদের সময় পার করতে হচ্ছে হাসপাতালের করিডোরে। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে আনা যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন 27 জন। তাদের মধ্যে একজন শিক্ষক ও একজন পাইলট, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে মোট 78 জন। যতজন মারা গেছে তার মধ্যে দুইজন বাদে 27-এর মধ্যে 25 জন শিশু, একজন পাইলট, আরেকজন আমরা এইমাত্র এখানে বললাম এখানকার শিক্ষিকা। সোমবার সকালের ব্রিফিংয়ে রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান। এছাড়াও 6টি মরদেহ শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে, আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এ সময় আহতদের দেখতে আসেন শ্রম উপদেষ্টা এম শাখাত হোসেন। জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করা হবে। এমন জনবহুল স্থানে যুদ্ধবিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন সরকারের এই উপদেষ্টা। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো
দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা দরকার। দুপুর 2:30টায় আবারও ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। জানান দগ্ধদের মধ্যে 10 জন আশঙ্কামুক্ত, 2 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু ওঠানামা করছে। বার্ন ইনস্টিটিউটে এখন কেবলই অনিশ্চিত অপেক্ষা, সবার প্রার্থনায় এখন পুড়ে যাওয়া শিশুরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি সেখানে। যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছে না। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো, সরকারের উপদেষ্টারা, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে, যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে। ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে। সেটার জন্য নিহতদের এবং আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে। আর যেটা আমাদের ডক্টর তাসনিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমরা সেগুলোর দাবি জানাচ্ছি। পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো। সরকারের উচ্চ পর্যায় থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত, স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণ সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার, ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে। বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাউকে দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আবারও মাইলস্টোন ট্রাজেডির খবরই জানাতে চাই। আহতদের বিষয়ে সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনার কাছে জানতে চাই, আহতদের অনেককে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হচ্ছে, তাদের অবস্থা আসলে এখন কি রকম, কিংবা এমন আসলে কোনো রোগীর সংখ্যা বা রোগীর দেখা আপনি পেয়েছেন কিনা যাদের অবস্থা আরও শঙ্কায় পড়েছে বলে চিকিৎসকরা তাদেরকে আইসিইউতে শিফট করেছে, কিংবা চিকিৎসকরা আসলে সবকিছু মিলে যারা আহত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, তাদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রগতি কোনো তথ্য আসলে আপনার কাছে দিতে পেরেছে কিনা একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত।
ধন্যবাদ বিম। অবশ্যই যেটি খবর আমাদের কাছে আছে যে এখন পর্যন্ত আসলে 10 জনকে যে ব্রিফিং করা হয়েছিল সবশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী। তারা কিন্তু এখানে প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে 10 জনকে সংখ্যামুক্ত তারা বলেছেন। একই সঙ্গে যেহেতু 10 জনকে সংখ্যামুক্ত বলেছেন, তার মানে বাকিরা কিন্তু এখনো সংখ্যামুক্ত নন। আমরা আইএসপিআর এর তথ্য দিয়ে যদি একটু বলি, আইএসপিআর জানিয়েছে যে এখন পর্যন্ত এই ট্র্যাজেডিতে 31 জনের মৃত্যু হয়েছে এবং যার মধ্যে 2 জন কিন্তু শিক্ষক রয়েছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে বার্ন ইনস্টিটিউটে এখানে কিন্তু 2 জনকে কেবিনে শিফট করা হয়েছে বলে কিন্তু আমরা জেনেছিলাম। এবং আমরা এর পরে বিকেল নাগাদ আনঅফিসিয়ালি যেটি তথ্য পেয়েছি যে সিএইচএম থেকেও এখানে 2-1 জন রোগীকে ইতিমধ্যেই এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এবং এরপরে আমরা আরও একটি দৃশ্য দেখেছি ঠিক মাগরিবের আজানের সময়, সেখানে একজন বোন তার ভাইকে খুঁজতে, অর্থাৎ তার বন্ধুর ভাই নিখোঁজ, মাইলস্টোনে পড়তো বলেই তিনি দাবি করেছেন। তাকে নিখোঁজ তিনি আসলে খুঁজতে এসেছেন, এরকম স্বজন আমরা আজকে পেয়েছি যিনি খুঁজতে এসেছিলেন তার ভাইকে। তো এছাড়া আমরা আরেকটি বিষয় যদি বলি যে আমরা যেহেতু দেখেছি যে বিমান বাহিনীর যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে, এরপরই এই ঘটনার যখন ঘটে তখন কিন্তু বিমান বাহিনীর যে প্রধান চিফ মার্শাল মাহমুদুর যিনি ছিলেন, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি এসে আজকে তিনি বিকেল নাগাদ এখানে এসেছিলেন। এবং এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু তিনি তুরস্কের রাজধানীতে ছিলেন, তখন কেবল তিনি ওখানে পৌঁছেছিলেন এবং তখনও তিনি ইমিগ্রেশন শেষ করেননি, ভেতরে প্রবেশ করেননি। ইমিগ্রেশন শেষ না করে কিন্তু আবার তিনি সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসেছেন, আজকে সকালে পৌঁছেছেন। এবং এরপরে কিন্তু তিনি আজকে এখানে যারা আহত আছেন তাদেরকে তিনি দেখতে এসেছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর, জানাচ্ছিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের সবশেষ খবরাখবর চিকিৎসার। মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে পুরো দেশ। সকাল হতেই স্কুল প্রাঙ্গণে ছুটে যান শিক্ষক শিক্ষার্থীরা, ছুটে যান সরকারের উপদেষ্টারাও। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভে তোপের মুখে পড়েন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিহতদের প্রকৃত সংখ্যা জানানো সহ 6 দফা দাবি জানায়। পরে আইন উপদেষ্টা দাবি মেনে নেয়ার কথা বলে বিভিন্ন বাহিনীর খারাপ আচরণের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার ভোর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আসতে শুরু করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিমান বিধ্বস্ত হওয়া সেই জায়গা দেখতে আসেন দর্শনার্থীরাও। আর কর্ডন করে রাখা স্থানে আগে থেকেই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 10:30টার একটু পরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিদর্শন শেষে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের সাথে বৈঠকে বসার জন্য রওনা দিলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। এ সময় পরিস্থিতির চাপে পড়ে দ্রুত স্কুলের কনফারেন্স রুমে আশ্রয় নেন 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় স্কুল ক্যাম্পাসের মাঠে অবস্থান নেন শিক্ষার্থীরা। সময় যত গড়ায় শিক্ষার্থীদের সংখ্যা তত বাড়তে থাকে। এ সময় তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অভিযোগ তোলেন। আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কারের দাবিতেও স্লোগান ওঠে সেখানে। আমি ইনস্ট্যান্ট প্রেজেন্ট ছিলাম, আমি নিজে ওখান থেকে 20 থেকে 25 জনের মতো বের করছি, বাট তারপরেও নিউজ রিপোর্টে দেখা যাচ্ছে যে 19 জন মারা গেছে। আজকে মানে লাস্ট আপডেট ছিল 29 জন বলছে, না 25 জন এরকম একটা 27, বাট তাও কম। আমরা মিনিমাম কারণ কালকে প্রতি সেকশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কিভাবে 19 জন মারা যায়? যে আপনারা যে 2জন মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি, যাদের বাঁচার কোনো চান্স দেখি না। এখানে মিডিয়াকে ঢুকতে দেওয়ার না উদ্দেশ্য হচ্ছে কিছু বেশি গোপন করা। আমাদের স্টুডেন্ট যারা ছিল, যারা উদ্ধারকর্মী হিসেবে ছিল, একজন স্টুডেন্ট 10 জন, কে 15 জন, কে 20 জনকে কি বের করে নিয়ে আসে, তাহলে সেইগুলো স্টুডেন্ট যায় কোথায়? এদিকে কলেজের 5 নং ভবনে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। প্রায় 2 ঘন্টা পর সেখান থেকে বের হয়ে জানান শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের যারা কোমলমতি অবশ্যই তাদের
প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে, ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যে বাহিনী থেকে খারাপ ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। বক্তব্য শেষ হওয়ার পরপরই আবারও তোপের মুখে কলেজ ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ প্রেস উইংয়ের বাকি সদস্যরা। পরে স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনী হামলার শিকার হয়। হোসেন জাহিদ, এখন, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ গেছে অন্তত ৩১ জনের। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের দাফন করা হয়। নিহতদের পরিবারে চলছে মাতম। স্বজন হারানোর বেদনায় বাকরুদ্ধ গ্রামবাসী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্বজনদের আহাজারি, চারপাশে গ্রামবাসীর ভিড়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর ঝুমঝুম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী রোহানের মা রজনী ইসলামের দাফনকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ। দুর্ঘটনার কবল থেকে প্রিয় সন্তান রেহাই পেলেও প্রাণ গেল মায়ের। স্বজনরা জানান, বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক মেয়েকে খুঁজতে গিয়ে বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপে মাথায় আঘাত পেয়ে নিহত হন রজনী ইসলাম। মঙ্গলবার সকালে তাকে দাফন করা হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে। এ সময় স্বামী সন্তানদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। নিচে ছিলাম, মানে আমার ক্লাসের তার নিচে একটা সেকশন ছিল, ওইখানে পড়া পড়তেছিলাম কিছু। তো তারপর ওইখানে একটা বিকট শব্দ হয়। যে সুস্থ মানুষ সবাইকে ছেড়ে চলে যাওয়া, এর মতো কষ্টের আর কিছু নেই। স্যারের যে মেয়ে, ছোট মেয়ে, ও হচ্ছে ঝুমঝুম, ও হচ্ছে একটা ভিতর আর কি ওয়েটিং রুমের ভিতরে রাখছে, ওইখান থেকে আমরা ওটা সেভ করছি। একইভাবে টাঙ্গাইলের সখীপুরেও নামে শোকের ছায়া। উপজেলার হতেয়া গ্রামের কেরানীপাড়ার দাফন করা হয় ৩য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমায়রা ও মির্জাপুরের নবভাত গ্রামের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের মরদেহ। হতেয়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হুমায়রাকে সামাজিক কবরস্থানে ও তানভীরকে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শরীয়তপুরে দাফন করা হয় মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ সামিমকে। মাঝিকান্দিতে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। মাত্র ৭ মাস আগে স্বামীকে হারানো মা জুলেখা বেগম সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায়। আর ঢাকা মেডিকেল এত দূরে কেন? আমার ছেলে বলছে কাছে হইতো, এত দূরে মানুষ নিতে নিতে তো মারাই যাইবো, এত দূরে কেন বানাইছে? অসংখ্য শিক্ষার্থী মারা গেল এবং অসংখ্য শিক্ষার্থী এখন হসপিটালে ভর্তি আছে। এটা এই দায় কে নিবে? আমাদের প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি, ওর সাথে সবকিছু আমাদের স্মৃতি। এদিকে লক্ষ্মীপুর সদরের বক্সিপুর গ্রামে ৭ম শ্রেণীর ছাত্র শায়ান ইউসুফের দাফন সম্পন্ন হয়। তার বাবা মাইলস্টোন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামিমা শাম্মী স্কুল শাখার রসায়নের শিক্ষিকা। এই দুর্ঘটনায় সদর উপজেলার আহনাফ ফায়াজও মৃত্যুবরণ করেন। তাকে ঢাকায় দাফন করা হয়। সেও ৭ম শ্রেণীর ছাত্র। এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নে জানাজা শেষে শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়। প্রাণ হারানো শিশুদের স্মরণে শোকাচ্ছন্ন সারা দেশ। সুরাইয়া আক্তার, এখন। আজকে সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা চলছে। সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাঝার ইমন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ইমন, এখনকার পরিস্থিতি কি সেখানে? বিকেলেও তো উত্তেজনা ছিল। উপদেষ্টারা কি এখনো আছেন ওখানে, নাকি তারা বের হতে পেরেছেন?
গালিব, আমি যদি এক কথায় বলতে চাই তাহলে পরিস্থিতি কোনো রকমের পরিবর্তন হয়নি। দিন কিন্তু শেষ হয়ে সন্ধ্যা গড়ালো, তারপরেও কিন্তু পরিস্থিতির যেই পরিবর্তন হওয়ার সম্ভাবনা বা আশা প্রত্যাশা করেছিলেন অনেকে, সেই চিত্র কিন্তু এই এলাকায় দেখা যায়নি। দিয়াবাড়ি মোড় থেকে একেবারে মাইলস্টোন যেই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ রয়েছে পুরো এলাকাটি কিন্তু অবরুদ্ধ রয়েছে এবং উপদেষ্টা 2 জন সহ সরকারি যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভেতরে অবরুদ্ধ রয়েছেন এবং এখানে একটু পরপরই মূলত যেই ধাওয়া পাল্টা ধর ঘটনা আমরা দেখছি এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু একটি মানব দেয়াল তৈরি করেছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরাও কিন্তু আমরা দেখেছি একেবারে তারা কয়েক স্তরে তারা দাঁড়িয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সব মিলিয়ে যে চিত্র আমরা এখানে দেখছি, আমি যদি একটু এই চিত্রটি দেখাতে চাই যে এই পুরো এলাকাটি অর্থাৎ এই দিয়াবাড়ি যে চত্বর রয়েছে, দিয়াবাড়ি চত্বর থেকে মাইলস্টোনের যেই স্কুল কলেজটি রয়েছে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণ থেকে মূলত যেই কথাটি বলছিলাম অবরুদ্ধ হওয়ার যে বিষয়টি একেবারে স্পষ্ট রয়েছে এবং আমরা যেটি দেখেছিলাম বেলা 3:30টার দিকে মূলত উপদেষ্টারা বের হওয়ার একবার চেষ্টা করেছিলাম, পরবর্তীতে তোপের মুখে পড়ে তারা আবার ভেতরে যায়, স্কুল প্রাঙ্গণে ঢুকে এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান করেছে এবং আমরা কয়েক ধাপে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন বোঝাপড়া আলাপ আলোচনা হচ্ছে। তবে এখন পর্যন্ত যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই স্থানে সেটি হচ্ছে যে উপদেষ্টারা এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা চলছে এবং একটু পরপরই আমরা দেখছি যে দিয়াবাড়ি যে চত্বরটি রয়েছে এখানে যে সমস্ত আগত উৎসুক জনতা থেকে শুরু করে যারা অবস্থান করছেন তাদেরকে সরানোর ব্যবস্থা করছে, কখনো সরিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে আবার তারা চলে আসছেন। অর্থাৎ এক প্রকারের এখানে অনিশ্চিত যেই পরিস্থিতির কথা যেটি বলছিলাম সেটি রয়েছে এবং সবশেষ যেটি বলছিলাম যে এক কথা যদি বলতে চাই এখনও উপদেষ্টারা অবস্থান করছেন স্কুল প্রাঙ্গণে এবং বাইরের যে চিত্র কথা বলছিলাম কখনো ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটছে, কখনো শিক্ষার্থীরা মানব দেয়াল তৈরি করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেই চিত্রই কিন্তু এখনো চলমান রয়েছে। এরকম পরিস্থিতি কতক্ষণ চলমান থাকে সেই বিষয় হয়তো পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। দেখছেন এখন সন্ধ্যা। গালিব, এই মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা যার চেহারাটা দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই চিনতে পারছেন, মাইলস্টোন কলেজেরই তিনি শিক্ষক এবং তার নাম মাহিরিন চৌধুরী। তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তার দাফন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, শিক্ষার্থীদের বরাত দিয়েই কিন্তু আমরা জানতে পেরেছি গণমাধ্যম যে তিনি অন্যান্য যারা শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে গিয়ে কিন্তু তিনি নিজেও আহত হয়েছিলেন, তারপর তাকেও হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু তারপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি আসলে তার স্বামীর একটি সংবাদের সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে তিনি আসলে জানাচ্ছিলেন যে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি আসলে কেন সেখানে গেলে, তোমার নিজেরও তো 2টি সন্তান রয়েছে। সেখানে তিনি একটি কথা বলেছেন যেটি আমার কাছে বেশ স্পর্শকাতর মনে হয়েছে, যে তিনি বলেছেন সেই যে আগুনের মধ্যে যে শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীরাও তো আমারই সন্তান। মিম, আজকে বিকেল 4টায় তাকে দাফন করা হয়েছে এবং নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় ঠিক তার বাবা মার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে আমিরুল বাপ্পির একটি প্রতিবেদন রয়েছে। একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 15 বছর, ওরা ভাই এতিম হয়ে গেল, ওরা মাতৃস্নেহ থেকে ভাই সারা জীবনের জন্য বঞ্চিত। এক মহান শিক্ষকের ত্যাগের সাক্ষী হলো বাংলাদেশ। সোমবার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার সময় নিরাপদে বাইরে যাওয়ার সুযোগ ছিল মাহিরিন চৌধুরীর, কিন্তু একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব পালনে পিছপা হননি। প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা করেন নিজের জীবন বাজি রেখে। শরীর পুড়ে গেলেও চেষ্টা করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কথা হয় স্বামীর সাথে, সেই কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েছেন স্বামী। এতগুলা প্রাণ, এতগুলা সংসার, এতগুলা ফ্যামিলি ধ্বংস হইল। আমরা এই যে সাধারণ মানুষ, আমরা বারবার ঠকিয়ে যাই। আমরা আজকে হয়তো কয়দিন সব দিকে সবাই সরব প্রকাশ করবে, তারপর আবার যেই স্বাভাবিক নিয়মে সবাই ফিরে যাবে। মাহিরিন চৌধুরীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বগুলাগাড়ি চৌধুরী পাড়ায়। আত্মীয় স্বজনেরা আসতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। নিষ্ঠুর এ নিয়তি যেন কোনোভাবেই মানতে পারছেন না তারা। সে রেস্কিউ করে প্রায় 10-12টা ছেলেকে সে বের করার পরে আবার যখন ঢুকছে তখন আবার ব্লাস্ট করার পরে সে নিজেই প্রায় 90% পুড়ে যায়। মাস তিনেক আগে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন মাহিরিন। যে শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নের স্বপ্ন দেখতেন সেখানেই ফিরলেন সাদা কাফনে বন্দী হয়ে। তার বেড়ে ওঠা রাজধানীতে হলেও এলাকার উন্নয়নে চেষ্টার কমতি ছিল না মাহিরিনের, তবে সে চেষ্টা অসম্পূর্ণই থেকে গেল। মহান এই শিক্ষকের জানাজায় যোগ দেন প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আমিরুল বাপ্পি,
এখন জলঢাকা, নীলফামারী। বিমানবাহিনীর প্রশিক্ষণ মাঠ থেকে সামরিক মর্যাদায় চিরবিদায় নিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীতে। এদিকে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ মাঠ থাকা না থাকার সঙ্গে মাইলস্টোন দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। প্রশিক্ষণরত যুদ্ধ বিমানগুলো পুরনো নয় বলেও দাবি করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। কফিন বন্দী হয়ে দেশের লাল সবুজের পতাকা জড়িয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের লাশ পৌঁছায় বিমান ঘাঁটিতে। যে মাঠে আকাশে উড়ে স্বপ্ন পূরণ করতেন তৌকির ইসলাম সাগর, সেই আকাশ ভারী হয়ে ওঠে শোক আর নীরব কান্নায়। ঢাকা সেনানিবাসের বিএফ ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ডে চিরবিদায়ের প্যারেডে দাঁড়িয়ে সহযোদ্ধারা, পরিবারের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সফলতার সাথে তা সম্পন্ন করেন। শুরুতে দেশি বিদেশি সামরিক প্রশিক্ষণে তৌকির ইসলামের কৃতিত্ব স্মরণ করে তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। পরে তার মামা মোহাম্মদ আলী কান্নাজড়িত কণ্ঠে স্মরণ করেন তৌকির ইসলামকে। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় তার জানাজা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ২৭ বছর বয়সী ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রিয় শহর রাজশাহীতে। সেখানে নগরীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শত শত স্বজন এবং এলাকাবাসীর উপস্থিতিতে জানাজা পড়ানো হয়। জানাজা শেষে তাকে সপুরা গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়। এদিকে বিমান বাহিনী প্রধান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রযুক্তিগতভাবে বাহিনীর বিমানগুলো পুরনো হলেও তবে লাইফ টাইম শেষ হয়নি, রক্ষণাবেক্ষণে কোনো কমতি ছিল না। বিমান সাধারণত সহজে পুরানো হয় না, প্রত্যেকটা বিমানে একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় 30 বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো 1 যুগ 2 যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণের। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ মাঠ থাকার বিষয়ে প্রশ্ন করলে বিমান বাহিনী প্রধান বলেন, ঘনবসতিপূর্ণ এলাকার সাথে এই দুর্ঘটনার সম্পর্ক নেই, তবুও গাফিলতি থাকলে তদন্ত করে তা বের করে ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। হতাহতের সংখ্যা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনীর প্রধান বলেন, লুকোচুরির কিছু নেই, কারণ সবাই এদেশের মানুষ। এই প্রশিক্ষণ মাঠেই বিমানের ডানা মেলে আকাশে উড়তেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আজকে তিনি এই মাঠে ফিরেছেন, তবে কফিনবন্দি হয়ে। তার দীর্ঘদিনের সহকর্মী যারা রয়েছেন তাদের ফুলেল শ্রদ্ধায় আজকে তিনি সিক্ত হলেন। এই মাঠ থেকেই তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও জনবহুল এলাকায় রানওয়ে বা সামরিক স্থাপনা নির্মাণে সরকারকে মহাপরিকল্পনা নিয়ে এগুনোর আহ্বান নগরবিদদের। রকিবুল রাহাতের প্রতিবেদন। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে বিমান বাহিনীর ফাইটার জেট FT-7 BGI। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শ্রেণীকক্ষে। ইতোমধ্যে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এমন শোকে বিহ্বল পুরো দেশ। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে উঠছে সমালোচনার ঝড়। নেটিজেনরা প্রশ্ন তুলছেন বিমান বাহিনীর সক্ষমতা নিয়েও। বাদ পড়ছে না জনবহুল শহর ঢাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের বিষয়টিও।
এসব সমালোচনার ব্যাখ্যা জানতে এখন টিভি দ্বারস্থ হয় অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর। তিনি বলেন, বিধ্বস্ত FT-7 BGI যুদ্ধবিমানটি চীনের তৈরি। এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করেছে চীন। এই বিমানকে প্রযুক্তিগতভাবে ঠিকঠাক বললেও বিমানের আধুনিকায়ন দরকার বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। বিশ্বের এখন যে আমরা 5th জেনারেশন বলি, এগুলো নয়, এবং সেটার জন্য আমাদের একবার স্টেপ নেওয়া হয়েছিল। MiG-29 আমরা কিনেছিলাম 2000 সালের দিকে, তারপর থেকে তো আরও 25 বছর হয়ে গেছে। সুতরাং আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তবে 2013 সালে চীন আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধবিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশও তাদের বহর থেকে বাদ দিচ্ছেন F সিরিজের বিমান। সেখানে বাংলাদেশ কিভাবে এখনো ভরসা রাখছে এই বিমানে? একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে, ধরুন 25 বছর 30 বছর, তারপরে এটাকে আপনি স্ক্র্যাপ করে এটাকে সালভেজ করতে হবে। আপনি একই এয়ারক্রাফটকে আপগ্রেড, কমপ্লিট চেঞ্জ না করে আপগ্রেড করে এটাকে লাইফ বাড়াতে পারেন। এটা নতুন পাওয়ারফুল ইঞ্জিন লাগাতে পারেন, এর রেডিও ইলেকট্রনিক্স আপনি আধুনিকায়ন করতে পারেন, এর আর্মামেন্ট আধুনিকায়ন করতে পারেন, এবং যেটা হচ্ছে। প্রশিক্ষণের জন্য জনবহুল শহর ঢাকাকে বেছে নেওয়া নিয়েও আলোচনার তুবড়ি ছুটছে। তার উত্তর দেন বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা। মাইলস্টোন স্কুলটাও একদম লাইনের ওই ইয়ের উপরে, যেটা যে অ্যাপ্রোচটার উপরেই এটা পড়েছে। সো আবার দক্ষিণ দিকে যদি উঠেন, আপনার নিকুঞ্জ হয়ে আপনার বাড়িধারা হয়ে গুলশান হয়ে এই যে আমাদের এই উপর দিয়ে যায়, আপনার হাতিরঝিল হয়ে চলে যাচ্ছে না প্লেন সারাদিন। তো টেক অফ যদি রানওয়ে এখানে থাকে, এয়ারপোর্ট এখানে থাকে এবং শহর এখানে থাকে, তাহলে তো এটা হবেই। নগর পরিকল্পনাবিদরাও আঙুল তুলছেন অপরিকল্পিতভাবে রাজধানী গড়ে ওঠার দিকে। আমাদের বেসিক যে প্রিমাইসটা, সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান আসলে জনবসতিপূর্ণ এলাকায় আসলে উড়বেই না। এটা হচ্ছে যে মূল বেসিক স্ট্যান্ডার্ড। এখান থেকে ব্যর্থ হলেই আমাদের জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। একই সাথে অন্যান্য দুর্ঘটনায় প্রাণহানি রোধে সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিত বিকেন্দ্রীকরণের পরামর্শ নগরবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ভয়াবহ বিমান দুর্ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও সন্তানের খোঁজ করছেন স্বজনরা। হাসপাতাল, মর্গ কোথাও খুঁজে না পেয়ে আবারও ফিরে আসছেন মাইলস্টোনে। ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন প্রিয় সন্তানের চিহ্ন। ইফতেখার রায়হানের প্রতিবেদন। আজকের সকালটা আর 10টা সকালের মতো ছিল না মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। ক্লাসরুমে নেই শিশুদের কোলাহল, নেই চঞ্চল দৌড়ঝাঁপ, তার বদলে রয়েছে এক অসহনীয় নীরবতা। বিমান দুর্ঘটনায় চেনা ক্লাসরুমগুলো ধ্বংসস্তূপে পরিণত। ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে আছে কোমলমতি শিশুদের বই, খাতা ও খেলা সামগ্রী। মঙ্গলবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত ভবনের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজ করছে বিমান বাহিনীর অনুসন্ধান দল। অন্যদিকে স্কুল গেটের বাইরে সকাল থেকে ভিড় করেছে স্বজন আর উদ্বিগ্ন জনতা। কেউ খুঁজছে তার সন্তান, কেউ বা দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়ার দুঃসহ প্রহর গুণে। আমি তার বই খাতা পেয়েছি আর একটা ব্যাগ পেয়েছি, সবই পুরো অবস্থায় পাইছি, ছিঁড়া পুরো অবস্থায় পাইছি। তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী আফিয়া উম্মে মরিয়মকে খুঁজে পেতে রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাগলের মতো ছুটেছেন মা তানিয়া আক্তার। তবে সব জায়গা থেকেই ফিরেছেন শূন্য হাতে। সকালে আফিয়ার খোঁজে ধসে যাওয়া স্কুল ভবনে এসে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। প্রতিটি ইট, প্রতিটি ধুলোর স্তূপে খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ সন্তানকে। আমার বাচ্চা বের করে দিতে বলুন, ভয়াবহ এই দুর্ঘটনার শোক এই পরিবারগুলোকে বয়ে বেড়াতে হবে আজীবন। ইফতেখার রায়হান, এখন, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সংঘর্ষ, সহিংসতা, হামলার ঘটনায় জেলা কারাগার সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন তারা। হামলায় ক্ষতিগ্রস্ত কারাগারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, কথা বলেন কারা কর্তৃপক্ষের সাথে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন,
ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এরপর জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও এনসিপির গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চ পরিদর্শন করেন দুই উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। 133 রানে অল আউট হয়েছে, অর্থাৎ পাকিস্তানকে 134 রানের টার্গেট ছুড়ে দিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, আপনিও নিশ্চয়ই জানতে পেরেছেন যে এই 134 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে। একটু যদি গত ম্যাচে পাকিস্তানের লো স্কোরিং, আজকে বাংলাদেশের লো স্কোরিং, কি মনে হচ্ছে? দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ আবার গতই ম্যাচে ভালো করেছিল, এই স্কোর দিয়ে কি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে পারলো বাংলাদেশ? গালিব যেমনটি বলছেন, লো স্কোরিং। গত ম্যাচের পরেই কিন্তু পাকিস্তানের যে কোচ মাইক হাসান তিনি কিন্তু উইকেট নিয়ে একটি কমপ্লেন জানিয়েছিলেন, অভিযোগ জানিয়েছিলেন যে এই উইকেট আসলে টি-20 উপযোগী না, এবং পরবর্তীতে যদিও বিসিবির পক্ষ থেকে এই যে অভিযোগ সেটি কিন্তু উড়িয়ে দেওয়া হয় এবং জানানো হয়েছে যে ডিমেরিট পয়েন্ট কিন্তু তারা পায়নি এবং খেলার যে উইকেট যে ছিল সেটি তারা ঠিকঠাকই ছিল। এবং আজকে আমরা দেখেছি যে আজকের উইকেটটাও কিন্তু বরাবরের মতো মিরপুরের যে ট্রেডিশনাল উইকেট কিছুটা স্লো এবং লো সেটি কিন্তু ছিল, এবং আউটফিল্ড দেখেছি আমরা যথেষ্ট কিন্তু স্লো ছিল। কারণ এবং এটি একটি কারণ হতে পারে যে আজকে ম্যাচের আগে কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষণ হয়েছে, এবং এটি একটি কারণ হতে পারে। কিন্তু এরপরেও আজকে সবচেয়ে বড় কথা, লো স্কোরিং ম্যাচের সবচেয়ে বড় যে দিকটি সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু আজকে গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে দুটি পরিবর্তনের মাঠে নামে, এবং গত সিরিজেই খুব ভালো খেলা তানজিদ তামিম তাকে কিন্তু গত ম্যাচে খারাপ করে আজকে কিন্তু বসিয়ে দেওয়া হয় এবং নাইম শেখকে সুযোগ দেওয়া হয়, এবং নাইম শেখ কিন্তু আজকেও ব্যর্থ হয়েছেন যেটি তিনি শ্রীলঙ্কাতে হয়েছিলেন, এবং পরবর্তীতে শুরুতেই কিন্তু তারা 30 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। পরবর্তীতে যদিও জাকের আলীর ব্যাটে 130 রান পেরোয়, এখন বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটি কিন্তু বাংলাদেশ আশা দেখতেই পারে যে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপকে তারা এই রানের ভিতরে বেঁধে ফেলতে পারবে। তো মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। আর এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।